এই দেখুন এই মানচিত্রটা, এই যে এই গোল মতো জায়গাটা দেখছেন, এটা হলো পুণ্যি রাজ্য। আমাদের রাজ্য থেকে প্রায় 150 ক্রোশ দূরে এখানে ধুনি বাবার আশ্রম আছে। উনি স্বয়ং কৈলাস পর্বত থেকে সাধনা করে ফিরেছেন। এই বাবার কাছে গেলে উনি এমন এক জল দেন যা দিয়ে স্নান করলে সবার পাপ মুছে গিয়ে স্বর্গলাভের পথ সুগম হয়ে যায়। এছাড়া ধুনি বাবাই বোঝান আসল জীবনের অর্থ কি, মায়া মোহ কাটিয়ে কিভাবে সাদা সিধে জটিলতা কুটিলতাবিহীন জীবনযাপন করা যায়। হরে হরে, মাগো অপরাধ না নিয়ে ক্ষমা করে দিও মোরে। আর হ্যাঁ মহারাজ, উনি আপনাকেও কিন্তু সেখানে অনেকবার করে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমিও নিজের জীবনে অজান্তে কতই না পাপ করে ফেলেছি, তাই সেই সব পাপের বোঝা ঝেড়ে ফেলে আমিও আমার মৃত্যুর পর স্বর্গলাভ সুনিশ্চিত করতে চাই। মন্ত্রী, আমি ধনী বাবার আশ্রমে গিয়ে জীবনের আসল অর্থ বুঝতে চাই। আমি ওনার নিমন্ত্রণ রক্ষা করতে চাই। মহারাজ, এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না। আমার মনে হয় যে পাল, নিজের চোখে দেখছো তো মন্ত্রীর কি আমূল পরিবর্তন ঘটেছে। এরপরে আমি আর ধনী বাবার কাছে না গিয়ে থাকতে পারি, বরং তোমারও আমার সাথে যাওয়া উচিত। আজ্ঞে মহারাজ, আমি? আচ্ছা বেশ, আমিও যাব। আমরাও যাব মহারাজ। না না না, দেখো সবাই মিলে এক্ষুনি গেলে হবে না। আগে আমি আর গোপাল ঘুরে আসি, তারপর তোমরা দলে দলে যেও। একদম ঠিক। তাহলে মহারাজ কবে রওনা দেবেন? হ্যাঁ, কাল একদম ভোরেই রওনা দিতে চাই, বেশি দেরি করে তো লাভ নেই। আচ্ছা মন্ত্রী, আমি যেহেতু কদিন থাকছি না, তাই তুমি একটু কষ্ট করে রাজ্যটা সামাল দিও, কেমন? মহারাজ, আমায় আবার এসবের মধ্যে কেন জড়াচ্ছেন? রাজ্যপাঠ আমি যে দিয়েছি ছেড়ে। এই কটা দিন একটু সামলে দাও মন্ত্রী, আমি কিছু শুনতে চাই না। বেশ মহারাজ, আপনি যখন বলছেন তখন তাই হোক। ও মন্ত্রী, আরেকটা কথা, বাবার কাছে যাওয়ার জন্য কি কোন রকম বিশেষ নিয়মপত্র আছে? মহারাজ, সমস্ত অহংকার ছেড়ে, রাজবেশ ছেড়ে, সৈন্য ছাড়া একদম আর 5টা সাধারণ মানুষের মতো পায়ে হেঁটে যান, তাহলেই দেখবেন বাবা আপন করে নিয়েছেন। বুঝে গেছি বুঝে গেছি। বাবা গো, মা গো, আর কতটা পথ গোপাল। হ্যাঁ, হাঁটতে হাঁটতে পা ফুলে গেল তো। মহারাজ, বুঝতেই পারছি আপনার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আরেকটু কষ্ট করে ওই বট গাছটা পর্যন্ত চলুন, তাহলে আপনি পুণ্যি রাজ্যে প্রবেশ করে ফেলবেন। ওই বট গাছটা থেকে শুরু হচ্ছে পুণ্যি রাজ্য। গোপাল, ও গোপাল, আজ রাত্রিটা থাকবো কোথায় বলো তো? ওই বট গাছের নিচেই কি কাটাতে হবে? হ্যাঁ মহারাজ, আপাতত তাই তো মনে হচ্ছে, কারণ ত্রিসীমানায় তো কোনো বাড়ি দেখছি না। আর মানচিত্র অনুযায়ী আমরা পুণ্যি রাজ্যে প্রবেশ করলেও বাবার আশ্রম আরো খানিকটা দূরে রয়েছে মহারাজ, যেখানে আপনি কাল সকালের আগে যেতে পারবেন না। বেশ, তাহলে গাছের নিচেই রাতটা কাটাই আর কি। পুণ্যি রাজ্যে এসে পুণ্য করতে একটু কষ্ট তো সইতেই হবে। একদম চিন্তা করবেন না মহারাজ, আপনি নিশ্চিন্তে ঘুমন, আমি জেগে আছি। মহারাজ তো ঘুমোচ্ছেন দেখছি, এদিকে ভোর হতেও খুব দেরি নেই। আমি বরং এই সুযোগ একটু ঘুমিয়ে নিই। এই গবা, কি করবি বলতো? রাত তো শেষ হতে চললো, এখনো আমাদের ওই দুজনের মধ্যে কেউ একটাও চোর ধরতে পারলাম না। দেখাবা, এরকম আমাদের পাগলা রাজার মতন কাউকে নিয়ম তৈরি করতে দেখেছিস? কি যে নিয়ম, প্রত্যেক প্রহরীকে কিনা বাধ্যতামূলক ভাবে প্রতি রাত্রে একটা করে চোর ধরতেই হবে। সত্যি আপাদ মস্তক খ্যাপা রাজা। আরে আরে ওই গবা, ওই দেখ, দুজন লোক বট গাছের নিচে শুয়ে, ওদেরকে ভিনদেশি চোর বানিয়ে ধরে নিয়ে যাবি? তাই করি চল, না হলে আমরা আপাদমস্তক পেটে মার খাবো। চল চল ভৌরি বেটাদের। এই কে 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 তোমরা হাত পা বাঁধছো কেন? আমরা কিছু করিনি, আমাদের বেঁধো না, ছেড়ে দাও। চল বেটা, চল, চোর সাজবি, চল। আমাদের তোমরা ছেড়ে দাও, আমরা চোর নই। আরে জানি জানি, সে তখন থেকে এক
কথা বলে কানটা ছাড়াপাড়া করে দিল। আহা, জানোই যখন চোর নই তখন ধরে রেখেছো কেন? এই আড্ডা আপনাকে নিয়ে তো ভীষণ মুশকিল হলো, ঠিকঠাক করে কথাও বোঝে না। এই, আমার সাথে ঠিক করে কথা বলো। আমি তোমাদের মহারাজকে বলে দেব যে তোমরা জানো যে আমরা চোর নই, তবু ধরে এনেছো। বলেও কিছু লাভ হবে না বুড়ো, আমাদের রাজা কারোর কথাই শোনেন না। একবার গারদে ভরে দিলে তার একটাই শাস্তি হয়, আর তা হলো ইদারায় ছুঁড়ে ফেলে দেওয়া, বুঝলে? কি সর্বনাশ, এ কি নির্মম শাস্তি! এই শিগগিরই শিগগিরই আমাদের বের করো। তোমরা জানো না আমি কে? আমি হলাম মহারাজ থামুন থামুন, এক্ষুনি পরিচয় দেবেন না। গোপাল। কি বলছো? এক্ষুনি না পরিচয় দিলে মেরে ফেলবে আমাদের। ভয় পাবেন না, আমি আছি। ইতিমধ্যেই ফন্দি এঁটে ফেলেছি, সময় মতো সব বলে দেবো। কই কই আমার ভিনদেশি চোরেরা সব কই? এই যে রাজন, এই যে একদম গারদের ভিতরে। বাবা 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 আমাদের পুরোহিতকে ডাক দাও, শাস্ত্র পাঠক। তারপর সব ব্যবস্থা হয়ে গেলে এদেরকে ইদারার সামনে ফেলার জন্য নিয়ে যাও, আমি মজা দেখবো। গোপাল, তুমি সব শুনলে তো? ভয় নেই, আমি আছি মহারাজ। তাহলে সব প্রস্তুত তো? হ্যাঁ, এই এই এই, তুমি ওদিকে ওনার কাছে যাচ্ছ কেন? আমাকে ঠাকুরের নাম শোনাতে। মরতে যাচ্ছি তো তাই। মহারাজ, আপনি এবারে আমার সাথে মারপিট শুরু করবেন। ওরা যদি জানতে চায় কেন মারপিট করছি, তাহলে বলবেন আমরা পেশায় জ্যোতিষী। আমরা গণনা করে দেখেছি যে আজ দুজনের ভেতরে যেজন আগে ইদারায় ঝাঁপ দিয়ে মরবে সে স্বর্গবাসী হবে এবং পুণ্য লাভ করবে। বেশ বেশ, মুক্ত করে দাও দুজনকে, মুক্ত করে দাও। আমি আগে ইদারায় ঝাঁপ দেবো। না, আমি। তবে রে বেটা, দেখ কেমন মারি তোকে। আয় আয়, আমিও মজা দেখাচ্ছি। এ কি? তোমরা থামো, তোমরা থামো, তোমরা থামো। তোমরা কারা তুমি? হ্যাঁ, এভাবে মারপিট করছো কেন? আমরা জ্যোতিষী, গণনায় দেখেছি যে আজকে ইদারায় ঝাঁপ দিয়ে আগে যে মরবে সে পুণ্য লাভ করবে এবং স্বর্গবাসী হবে। কি তোমরা চোর নও? আজকে যে ছাপ দেবে সে স্বর্গবাসী হবে, পুণ্য লাভ করবে। হ্যাঁ। তাহলে তোমরা আর কষ্ট করে থাপাবে কেন? আমি ছাপ দিচ্ছি, আমার পুণ্য লাভ হবে, স্বর্গবাস হবে। দুটোরই প্রয়োজন আছে। এই 1 2 3। রাজন, উফ, কি বাঁচান বাঁচলাম বাবা। আমরা এখন কি করব? তোমরা শিগগির আগে ওনাকে তোলার ব্যবস্থা করো। আসলে আজকে এরকম কিছু ঘটবেই না। আর আমরা কেউ জ্যোতিষীও নই। উনি হলেন কৃষ্ণনগরের মহারাজ রাজা কৃষ্ণচন্দ্র, আর আমি হলাম গোপাল ভাঁড়। আমরা এখানে ধনী বাবার আশ্রমে যাব বলে এসেছিলাম। কি ধনী বাবার আশ্রম? কিন্তু এখানে তো এইরকম কোন আশ্রম নেই। ঠিক বলছো? হ্যাঁ, ও ঠিকই বলেছে। বেশ, বুঝে গেছি আসল ব্যাপারখানা কি। আমরা চললাম, তোমরা ওনাকে বাঁচাও। রে, তাহলে এই দুদিনে দুজনেই পটকে গেছে বল? পাগলা রাজা কাউকে আস্ত রাখে না, সবাইকে জোর অপবাদে ইনারায় ফেলে মারে। সব এখন ছাড়তো। এইদিকে ওই দুদিনের ভিতরেই মন্ত্রী মশাইয়ের চুরি করা মোহরের সংখ্যা দেখো, 9 করে 700টা। কি কাণ্ড দেখেছো? সব বেটা মন্ত্রীর ভড়ংবাজি। চলুন এবার ভিতরে যাই। এই বেটা মন্ত্রী, ষড়যন্ত্রী, এসব তোমার বদমাইশি। চলুন মন্ত্রী মশাই, এবারে আপনাকে ইদারায় ফেলবো। ওরে বাবারে, ওরে বাবারে, ভূত 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 ভূত! ঘটা পালা। আমরা ভূত নই। চলো মন্ত্রী, চলো এবার। আমায় ছেড়ে দিন। ও বাবা গো, ও মা গো, কে আছো গো? বাঁচাও, বাঁচাও, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন।